আমার এক 5 বছরের মেয়ের সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বিছানার চাদর ধুতে যেত। তারপর সে নিজেই স্নান করে কাপড়টা লুকিয়ে রাখত। আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমত। এখন তারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি এদিকে মনোযোগ দেয়নি। মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং সন্দেহ হচ্ছিল। তাই আমি একদিন তার ঘরে গেলাম। এমনভাবে ওরা কথা বলছিল যেন স্বামী স্ত্রী। হঠাৎ দরজা খুলতেই আমার দু চোখ ছানাবড়া হয়ে উঠল। বন্ধুরা, আমার নাম তাহমিনা আক্তার। আজকের গল্পটি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের নাম তসলিমা। আমি বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা। আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটি ছেলে ছিল। আমারও একটি মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে শুতো। আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাত। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচত। সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ত। সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায়। ঘরেই আমার ছেলে আর মেয়ে। আমার বিয়ের 2 বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল 9 বছর। কারণ আমার মা বাবা 7 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম। কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে মনে করত না। আমার জন্মের পর আমার মা খুশি হয়নি। আমার বাবা একটি ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি। বাবা সবসময় আমার থেকে দূরে থাকত। বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারেননি। উনি আমাকে দেখলেই রেগে যেতেন। আমাদের পরিবারের দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না, তাই বাবার বিয়ে করতে পারেননি। সেই কারণে বাবার আমার উপর খুব রাগ ছিল। তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমার স্বামী একটি সরকারি স্কুলে পড়াতেন। আমাদের একটি 3 বছরের মেয়ে ছিল। একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়, আর তিনি মারা যান। আমার স্বামী মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছিল। আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আমি তাদের উপর বড় বোঝা হয়ে উঠেছিলাম। তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন। তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে মেরে ফেলেছি। আমি আর চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি। মা বাবার কাছে তো আমি আগে থেকেই এটি বোঝাছিলাম। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। কিছুদিন পর আমার মা বাবা আবার বিয়ে দিয়ে দেন। এবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটি বিয়ে ছিল, আর সেদিকে তার একটি ছেলে ছিল, আর আমারও একটি মেয়ে ছিল। আমাদের দুজনের অবস্থা একই রকম ছিল, তাই আমাদের বিয়ে হয়ে যায়। না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তার ছেলে আমার মেয়ের থেকেও 1 বছরের ছোট ছিল। তার ছেলের নাম ছিল মারুফ, আর আমার মেয়ের নাম ছিল তাসলিমা। আমরা 4 জনে মিলে সুখে সংসার করতে লাগে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এখন আমার মেয়ের বয়স 7, আর মারুফের বয়স 6। এখন মারুফের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি অনেক দিন ধরে রোগে ভুগছিলেন। উনার অনেক রকমের অসুখ ছিল। উনি চলে যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। আমাদের নিজের বাড়ি ছিল, তাই ভাড়া দেওয়ার চিন্তা ছিল না। আমাদের বাড়িতে একটি ছোট দোকান ছিল। একদিন আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমি একটি আওয়াজ শুনতে পাই, যেটা শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে আওয়াজটি মারুফের ঘর থেকে আসছিল। আমি দৌড়ে মারুফের ঘরে গিয়ে পৌঁছি। সেখানে গিয়ে দেখি মারুফের ঘরের ছাদটা ভেঙে গেছে। আমার ভয় হয় যে মারুফ ছাদের নিচে চাপা পড়ে যায়নি তো। আমি একটু কাছে গিয়ে দেখলাম যে মারুফ সেখানে নেই। মারুফ হয়তো বাথরুমে গেছে। ও খুব জোর বেঁচে গেছে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে মারুফ নিরাপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি ওর পরপারের পিতাকে কি করে মুখ দেখাতাম? কিন্তু আমাদের কাছে এখনো তো টাকা নেই যে আমরা মারুফের ঘরটা মেরামত করতে পারব। আমি ঘরটা যেমন আছে সেরকম ভাবে রেখে দিলাম। আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম, আর আমার ছেলে মেয়েদের ঘরে শুতে বললাম, কারণ তখন শীতকাল ছিল।
আর বাইরে খুব ঠান্ডা ছিল। আমার ঘরে একটাই বিছানা, সেখানে দুজন খুব কষ্টে শুতে পারত। আমার ছেলে আর মেয়ে দুজনকেই এখন একই ঘরে শুতে হতো। একদিন সকালে মারুফ তাড়াতাড়ি উঠে জলখাবার খেতে চলে আসে, কিন্তু তাসলিমা তখন ঘুমাচ্ছিল। এতে আমি অবাক হই, কারণ তাসলিমা রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। আজও এত বেলা অবধি ঘুমোচ্ছেন কেন? আমি তাসলিমাকে ডাকি, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। আমি মানুষকে বলি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে বলে যে তাসলিমা খুব দুর্বল ও শরীরে রক্ত কমে গেছে। তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না। তাকে আর এখন আরাম করতে দেওয়া উচিত। ভালো করে খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে। তাসলিমা যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? তাসলিমা বলে, জানি না কি হয়েছে। আমি বসেছিলাম, হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। আমি বলি, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি বলে আমি রান্নাঘরে চলে যাই। যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি তাসলিমা বিছানায় নেই, আর বিছানার চাদরটা নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি তাসলিমা সেই চাদরটা কাছে। আমি ওকে বলি, তুই এখন চাদর কাচ্ছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে। এক্ষুনি ওখান থেকে আর নিজের ঘরে যা, গিয়ে কিছু খেয়ে নেয়। তাসলিমা বলে, না মা, এই চাদরটা কাচার দরকার। তুমি তো জানো আমাদের বাড়িতে একটাই চাদর আছে, এটা না কাচলে রাতে বিছানায় কি পাবো? আমি বলি, চাদরটা ততটা নোংরা হয়নি যে আজকে কাচতে হবে। হঠাৎ ও চাদর কাচার ভূত চাপল কেন মাথায়? তুই ওখান থেকে চাদরটা আমি কেচে দেব। কিন্তু সে আমার কথা শুনল না। সে নিজের চাদরটা কেচে সেটাকে ছাদে শুকোতে দিতে গেল। তারপর শেষে জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর মারুফ ও কাজে বেরিয়ে যায়। মারুফকে আমি ম্যাট্রিক পর্যন্ত পড়াতে পেরেছিলাম। ও একটা কাপড়ের দোকানে কাজ করত, আর সারাদিন খুব খাটত। আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম। আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসত। সেদিন মারুফ বাড়ি ফিরে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে। সে দেরি করে বাড়ি ফিরেছিল। তাসলিমা আগে ঘুমিয়ে পড়েছিল। মারুফ ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর আমি রান্নাঘরে বিছানা পেতে শুয়ে পড়ি। জায়গা বদলের কারণে আমার ঘুম আসছিল না। আমার স্বামীর কথা খুব মনে পড়ছিল। আমার দ্বিতীয় স্বামী আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমাকে কখনো আগে বিয়ে নিয়ে কথা শোনাতেন না। আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমি মারুফকে নিজের ছেলের মতোই ভালোবাসি। মারুফ আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। সে আমার সব কথা শুনে এখন বাড়িতেও একমাত্র ছেলে আর আমাদের একমাত্র ভরসা। ও না থাকলে আমরা মা মেয়ে কোথায় যেতাম? মারুফ কাজও খুব ভালো করত। আমি ওকে বলেছিলাম পড়াশোনা শেষ করতে। ওর কাছে যদি একটা ভালো ডিগ্রি থাকে তাহলে ও ভালো একটি চাকরি পাবে। ও আমার কথা মেনে নিয়েছিল। পরের দিন সকালে তাসলিমা আবার অজ্ঞান হয়ে পড়ে। এবারও চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে। ও পুরো সাদা হয়ে গিয়েছিল। আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তারবাবু এসে বললেন, ওকে কি খাওয়ানো হয়েছে? আমি বলি, ও তো সেই ডাল ভাত আর সবজি খেয়েছিল। ওকে নিয়ে ফলও খাইয়েছিলাম, আর সারাদিন ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। ডাক্তারবাবু বলেন, তাহলে ও আবার এত দুর্বল হয়ে পড়ল কি করে? আপনাকে এই ব্যাপারটি সিরিয়াসলি নিতে হবে, না হলে আপনার মেয়ের কানটা চলে যেতে পারে। এভাবে বারবার অজ্ঞান হয়ে পড়া আর এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। ডাক্তারবাবু চলে যাওয়ার পর যখন তাসলিমার জ্ঞান ফেরে তখন আমি ওকে বলি, আজকে তুই যদি কোনো কাজ করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি তাসলিমার ঘরে যাই তখন আমি আবার দেখি ও তার বিছানার চাদর কাছে। এবার আমি দূর থেকে তাসলিমাকে দেখছিলাম। ও যা সব করছে কোনোটি সাধারণ নয়। যবে থেকে মারুফ আরও এক ঘরে শুচ্ছে, তবে থেকে এমন অদ্ভুত আচরণ করছে, তবে থেকেই অজ্ঞান হতে শুরু করেছে। ওরা দুজন সৎ ভাই বোন হয়, কিন্তু ছোটবেলা থেকেই ওরা একসাথে বেড়ে উঠেছে। ওরা নিজের ভাই বোনের মতো একে অপরকে ভালোবাসে। তাহলে দিন দিন আমার মেয়ের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তখনই হয় যখন একটি মেয়ে গর্ভবতী হয়, কিন্তু একটি কম বয়সী মেয়ে রকম হওয়া একেবারেই স্বাভাবিক নয়।
পরের দিন সকালে আমি দেখি অদিতি ছাদের চাদর শুকোতে দিতে গেছে। ভয়ে ভয়ে আশেপাশে দেখছিল যে কেউ দেখছে কিনা। আমি রান্নাঘরের জানালা থেকে সব দেখতে পাচ্ছিলাম। ওর আচরণ আমার খুব অদ্ভুত লাগে। ও আমার ঘরে এসে শুয়ে পড়ে আর নিজের উপর একটি চাদর চাপা দিয়ে দেয়, যাতে আমি বুঝতে না পারি যে ওর নিচে কোনো চাদর আছে কিনা। আমি ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাই। আমাদের দোকানটা না তেমন ভালো চলছিল না। সেখানে খুব বেশি খদ্দের আসত না, শুধু বাচ্চারাই আসত এই ট্রফি আর চকলেট কিনতে। তারা 5-7 দিয়ে চলে যেত। এভাবে আমাদের আর কি করে চলবে? আমি আমার ছেলে মেয়েকে এ বিষয়ে কিছু জানে না। মারুফ আগে থেকেই একটি চাকরি করছিল। তাকে যদি আমি এসব কথা বলি তাহলে আরও চিন্তায় পড়ে যাবে। এদিকে এত কম থাকায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে উঠছিল। এদিকে তাসলিমা অসুস্থ। ডাক্তার বলেছে ওকে ভালো ভালো খাবার খাওয়াতে, কিন্তু চাল ডাল কিনতেই তো আমাদের সব টাকা শেষ হয়ে যায়। এভাবে সংসার চালানো খুব মুশকিল। একদিন আমি তাসলিমা আর মারুফকে এমন সব কথা বলতে শুনি যা শুনে আমি অবাক হয়ে যাই। তাদের কথা আমি কিছুই বুঝতে পারি না। মারুফ বলছিল, তুই তো এখন থেকেই শরীর খারাপ করে বসে আছিস। আমার মনে হয় তোর আর ওই কাজটা করা উচিত নয়। তাসলিমা বলে, না না, আমি এটা করতে পারবো। এমন সুযোগ তো আর বারবার আসে না। আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে। আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এত কম যে আমি এটুকু সহ্য করতে পারবো না। মারুফ বলে, আমি তোর জীবন নিয়ে খেলতে পারবো না, তাই আমাদের এটা বন্ধ করা উচিত। তাসলিমা বলে, এটা তো মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার, তারপর আর এমন সুযোগ আসবে না। ওরা কি কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন সকালে আমি এমন একটি জিনিস দেখি যেটা দেখে আমার হুঁশ উড়ে যায়। আমি দেখি তাসলিমা ছাদে কাপড় শুকোতে দিতে গেছে। সে এক পাশে গিয়ে বমি করে। আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? তুই কি খেয়েছিস? আর তুই রোজ বিছানার চাদর কেন কাচ্ছিস? এই শোনো, তুই কি করছিস? তুই এমন কোনো কাজ করিসনি তো যাতে তোর আর তোর বাবা মায়ের সম্মানটা নষ্ট হয়? এমনটা হলে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আমার মেয়ে বলে, মা, তুমি এসব কি বলছো? আমি এমন কোনো কাজ কেন করব যাতে তোমাদের মাথা নিচু হয়? তুমি যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই নয়। মনে হয় আজকাল তুমি সিনেমা বেশি দেখছ। বা কেউ তোমাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। আমি যদি রোজ চাদরটা কাচি তো তাতে কি হয়েছে? চাদরটাও নোংরা হয় তাই কাচি। আর তুমি তো জানো যে আমি রোজ ওষুধ খাই, তাই জন্যই হয়তো আজ আমার বমি হলো। তুমি কি সব উল্টোপাল্টা ভাবছ মা? আমার মেয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছে, আমি ওর গালে সপাটে একটা চড় মানি। তখনই মারুফ সেখানে এসে পড়ে। মারুফ আমাকে বলে, মা, তুমি এটা কি করছো? তুমি ওর গায়ে হাত তুললে। আমি বলি, হ্যাঁ, আমি ওকে মেরেছি। এটা আমার অনেক আগে করা উচিত ছিল। আমি এখনো জানি না যে তারা দুজনে মিলে কি করছিস। যেদিন আমি জানতে পারবো সেদিন আমি তোদেরকে ছাড়ল না। আমি নিজেই জানি না আমার কি হয়েছিল, আমার মুখে যা আসছিল। আমি তাই বলছিলাম, আমায় এমনটা করা উচিত হয়নি। সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরে লাইট জ্বলছে। এত রাতে ওদের ঘরে লাইট কেন জ্বলছে? ওদের তখন শুয়ে পড়া উচিত। আমি ওদের ঘরের কাছে যাই, আর গিয়ে আমি ওদের কথা বলার আওয়াজ শুনতে পাই। ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল। আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। মারুফ বলছিল, তুই খুব ভাগ্যবতী। তাসলিমা বলে, হ্যাঁ, সে তো বটেই, কিন্তু কাল যখন আবার আমার শরীর খারাপ হবে তখন মা আবার চিন্তা করবে। মারুফ বলেন, আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার, একটু সহ্য করে নেয়। আমি ভাবি, ওরা এসব কি কথা বলছে? আমি আর সহ্য করতে পারলাম না। আমি দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যে দরজাটা খুলতে গেলাম আমি দেখি দরজা ভেতর থেকে বন্ধ। ওরা ঘরের দরজা বন্ধ করে কেন শুয়েছে? এখন গরমের সময় ওদের তো দরজা খুলে শোয়া উচিত। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ওরা দরজা আর খোলে না। ওরা দরজা খুলতে আধ ঘন্টা লাগিয়ে দেয়। যখন ওরা দরজা খুলে তখন আমি ভেতরে গিয়ে দেখি ওরা দুজন ছাড়া ঘরে আর কেউ নেই। ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছিল। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোরা কি করছিস? ওরা বলে, আমরা তো ঘুমাচ্ছিলাম।
আমি বলি, মিথ্যা কথা বলিস না, তোরা যে গেছিলিস। আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওরা বলে, আমরা এত রাতে কেন জেগে থাকব? আমাদের কি কাল পরীক্ষা আছে যে আমরা জেগে থাকব? আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমার কাছে বলার মতো কিছুই ছিল না। ওদের শক্তি দেখে মনে হচ্ছিল যেন ঘুমোচ্ছিল। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি। কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল তো আছে। একদিন আমি আমার মেয়ের হাতের কালশিটের দাগ দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করি যে, তোর চোট লাগল কি করে? সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেছে। কিন্তু ছুরিতে কাটলে তো আঙুলটা কাটত। ওর হাতের উপর কি করে কাটল? কখনো সে অজ্ঞান হয়ে পড়ছে, কখনো তার শরীরে আঘাতের চিহ্ন, কখনো সে লুকিয়ে লুকিয়ে বিছানার চাদর কাছে। এসব কি হচ্ছে? আমি যেটা ভাবছি সেটাই সত্যি নয়তো? আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কাই যেন সত্যি না হয়। কিন্তু এসব চিহ্নিত সেই সব দিকেই ইঙ্গিত করছে। ভুলটা আমারই তাসলিমা আর মারুফকে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি। ওরা ভাই বোন হলেও তোরা সৎ। আর ওরকম বয়সী ছেলে মেয়ে। এই বয়সের ছেলে মেয়েরা অনেক সহজে ভুল করে বসে। ওদের আবেগ অনেক বেশি। আমারই ওদের উপর নজর রাখা উচিত ছিল। বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই। সব দোষ আমার। আমি এখন ওদের উপর খুব কড়া নজর রাখছিলাম। একদিন আমি ঘরের বাইরে থেকে ওদের কথা শুনতে পাই। আমার ছেলে আমার মেয়ের জন্য একটি ওষুধ কিনে এনেছিল। সে তাসলিমাকে এই ওষুধের ট্যাবলেটটা দিয়ে বলে, তুই এটা খেলে তো সব সমস্যা দূর হয়ে যাবে। রোজ রাতে শোয়ার আগে তো এই ট্যাবলেট খাবে। তাহলে দেখবি তুই সকালে আর অজ্ঞান হবে না। তাসলিমা সেই ট্যাবলেট নিয়ে তার আঁচলের ভিতরে লুকিয়ে ফেলে। তারপর থেকে আমি দেখি তাসলিমা আর অজ্ঞান হয় না। কিন্তু একদিন হয়তো সেই ট্যাবলেটটা শেষ হয়ে গিয়েছিল। তাই তসলিমা আবার অজ্ঞান হয়ে পড়ে। সেদিন আমার ছেলে বাড়িতে ছিল না। তাই আমি ঠিক করি এই সুযোগটা কাজে লাগাব। আমি তাসলিমার বিছানার চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে আসি। আমি দেখতে চাই যে ওই চাদরে এমন কি লেগে থাকে যার জন্য তাসলিমা রোজ সেই চাদরটা কাছে। এমনকি তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে চাদর কাচতে কিন্তু ভোলে না। আমি চাদরটা ঘরে নিয়ে এসে সেটাকে খুলে দেখি। প্রথমে আমি কিছুই দেখতে পাই না, কিন্তু যখন আমি আরও ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়ে যে গোটা চাদরের সাদা সাদা চুল লেগে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল। এই চুলগুলো পুরো সাদা ছিল আর একদম ছোট্ট ছোট্ট ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে। সে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে, মা, আমার বিছানার চাদরটা কই? খুব ঘাবড়ে গিয়েছিল। হয়তো বুঝতে পেরেছিল যে আমি চাঁদটা দেখে ফেলেছি। আমি বলি, ওটা আমি কাচতে দিয়েছি। তখন আমার পাশ থেকে উঠে যাচ্ছিল ও। আমি তখন ওর হাতটা ধরে ফেলি। আমি আজ দেখে ফেলেছি যে চাদরে কি লেগে আছে। এবার তুই আমাকে সব সত্যি কথা বলো। তুই এসব কি করছিস? আমার মনে খুব খারাপ চিন্তা আসছে। আমি যা সন্দেহ করছি সেটা কি সত্যি আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলে? ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ও আমাকে বলে, মা, তুমি যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই নয়। আমি আরও বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো নয়। দোকান থেকেও তেমন টাকা আসছে না, আর ভাইও খুব বেশি টাকা রোজগার করে না। আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। তখন ভাইয়ের এক বন্ধু ভাইকে একটা কাজ দেন। তার বন্ধু অনেকগুলো ছোট ছোট বিড়ালের বাচ্চা বসেছিল, কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারত না। তাই সে ভাইকে এই কাজটা দিয়েছিল, আর এর জন্য তাকে সে অনেক টাকা দিত। ভাই সারাদিন ওই বিড়ালের বাচ্চাগুলোকে দেখাশোনা করত, কিন্তু রাতের শেষে ক্লান্ত হয়ে পড়ত। আমি বুঝতে পারি যে রাতে তার বিশ্রাম দরকার। তাই আমি তাকে বলি ওই বাচ্চাগুলোকে আমাদের ঘরে নিয়ে আসতে, আর আমি সারা রাত ওদেরকে সামলাব। ওই বাচ্চা বিড়ালগুলোর গায়ের লোম আমার চাদরে লেগে থাকত, যেটা আমি সকালে ধুয়ে ফেলতাম, কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম পছন্দ হবে না। আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলতে চাইনি। কয়েকটা রাত পর আমি বুঝতে পারি যে আমার বিড়ালের অ্যালার্জি আছে। তাই আমি সকালে অজ্ঞান হয়ে পড়তাম। ভাই আমাকে একটি ওষুধ এনে দিয়েছিল। সেটা এই অ্যালার্জির ওষুধ। ভাইয়ের বন্ধুরা খুব বলল,
সে আমাদের এই কাজটার জন্য রোজ 1000 টাকা করে দিত। কালো বিড়ালের বাচ্চাগুলো আমাদের বাড়িতে শেষ দিন ছিল, কারণ আজ ভাইয়ের বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে। এই কথা দিনেই আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি, যে টাকা দিয়ে আমরা ভাইয়ের ঘরের ছাদটা মেরামত করতে পারব আর বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কিনতে পারব। আমরা জানতাম তোমার পোষা বিড়াল পছন্দ নয়, তাই আমরা তোমাকে এই ব্যাপারে কিছুই বলিনি। কিন্তু তুমি কত কিছু ভেবে বসেছিলে, আমাদেরকে সন্দেহ করছিলেন। মারুফ আমার সৎ ভাই হলেও আমি ওকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। সে সবসময় আমাদের কথা ভেবেছে। তার আত্মীয়রা অনেক বলল, ও চাইলেই তাদের কাছে গিয়ে থাকতে পারত, কিন্তু ও আমাদেরকে দেখবে বলে এখানে রয়ে গেছে। আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করছি। ওদের সম্পর্কে কত কিছু ভেবেছিলাম, কিন্তু ওরা সত্যি কত ভালো। আমার জীবনে অনেক খারাপ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো, আল্লাহ আমাকে এমন দুজন সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান, বস্তার আর দায়িত্ববান। মারুফ ফিরে আসার পর আমি তাকে কিছু জানাইনি। তাসলিমাও জানায়নি যে আমি সবটা জেনে গিয়েছি। আমি এই বিষয়ে কথা বলে নিজেকে ছোট করতে চাই না। কিছুদিন পর মারুফ তার ঘরের ছাদটা সারিয়ে ফেলে। আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করতে শুরু করে। আমার মেয়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ায়। আস্তে আস্তে আমাদের অবস্থা আরও ভালো হতে শুরু করে, আমাদের বাড়িতে টাকা আসতে থাকে। আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করত, কারণ ওরা জানতো ওদের মাথার উপর বাবা নেই, আর আমারও তেমন কিছু করার ক্ষমতা নেই। তাই যা করার ওদের নিজেদেরকেই করতে হবে। আল্লাহর অনেক কৃপা যে আমি যেটা ভেবেছিলাম সেটা সত্যি হয়নি, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা ছিল। আমার ছেলে আর মেয়ে দুজনেরই কম বয়স। আমার উচিত হয়নি দুজনকে এক ঘরে শুতে দেওয়া। আমি যা সন্দেহ করেছিলাম সেটা যদি হতো তাহলে সব শেষ হয়ে যেত। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি যে ভুলটা করেছি সেটা আপনারা করবেন না। আপনারা আপনাদের বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবেন। তারা কি করছে, কোথায় যাচ্ছে, সব কিছুর খোঁজ রাখবেন। তাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন, যাতে তারা আপনাদের সাথে সবকিছু শেয়ার করে। তারা যদি ভুল পথে যায় তাহলে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনাদের। আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদেরকে আলাদা ঘরে শুতে দেবেন। আপনাদের আবারও বলবো, আপনারা সবাই আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।